আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড যে রিভিউ ক্লাস, সেখানে তোমাদের সকলকে স্বাগতম। এর আগে রিভিউ ক্লাসে আমরা প্রথম থেকে পঞ্চম অধ্যায় পড়েছে। তো আমি তোমাদের রেসপন্স যেটা দেখলাম যে বেশিরভাগই পজিটিভ রেসপন্স করেছো, জিনিসটায় তোমরা উপকৃত হচ্ছে। অনেকেই বলছো যে ভাইয়া বোর্ডে পড়ালে বা নোট করে পড়ালে সুবিধা হতো। আসলে আমি বেসিক্যালি আমার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। তোমাদের জন্য যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বের করে যে আমি ক্লাসগুলো দিচ্ছি, এটাও আমার দেওয়ার ইচ্ছা ছিল না। পরবর্তীতে ভাবলাম যে তোমাদের ব্যাচের সাথে সেই প্রথম থেকেই থাকা আছে এবং সবচেয়ে বেশি কানেক্টেড আমি তোমাদের ব্যাচের সাথেই ছিলাম। তো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যদি আমি কিছুটা না করি নিজের পক্ষ থেকে চেষ্টা, সেটা খারাপ লাগবে। তো এই জন্য যে আমি এই চেষ্টাটা করছি। তো তোমরা যেটা করবে যে তোমরা কানে হেডফোন লাগিয়ে বা মোবাইলটা সামনে রেখে বই নিয়ে বসো, বইটা বের করো, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা বের করে আমি যেভাবে বলছি সেই জিনিসগুলো একটু চোখ বুলে যাও। এটা কিছুই না, এটা জাস্ট একটা রিভিশন ক্লাস। তোমাদের ফার্স্ট ট্র্যাক একটা রিভিশন দেওয়ার টেকনিক বা ফার্স্ট ট্র্যাক একটা রিভিশন দেওয়ার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছি। তো চলো আমরা যে ক্লাস শুরু করি। তো আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি অধ্যায়টার নাম। মহাকর্ষ ইংরেজি কিন্তু গ্র্যাভিটেশন আর অভিকর্ষ ইংরেজি কিন্তু গ্র্যাভিটি। এখন আমাদের স্যার আইজাক নিউটন যে আছে 1681 সালে, আইজাক নিউটন 1681 সালে আইজাক নিউটন যে আমাদের মহাকর্ষ সূত্রটা আবিষ্কার করেন। তো পরন্ত বস্তুর সূত্র গ্যালিলিও দিয়েছেন, আমরা এটা দেখেছি। আর গ্যালিলিও সূত্র প্রমাণ করেছিলেন কে? গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র দিয়েছিলেন, কিন্তু পরন্ত বস্তুর সূত্র দিয়েছিলেন গ্যালিলিও, বাট পরন্ত বস্তুর সূত্র প্রমাণ করেছিলেন কিন্তু স্যার আইজাক নিউটন। সো আমাদের এই যে আমাদের পরন্ত বস্তুর সূত্র নিয়ে চ্যাপ্টারে আবার আলোচনা করেছে। আমরা কিন্তু অলরেডি পরন্ত বস্তু নিয়ে আমরা যে জানি পরন্ত বস্তু সূত্র কি, পরন্ত বস্তু সূত্র বিষয় নিয়ে আমরা কিন্তু অলরেডি জানি। সো পরন্ত বস্তু সূত্র নিয়ে নতুন করে আমাদের জন্য জানার কিছু নেই। তারপর যে আমাদের এই চ্যাপ্টারে পরন্ত বস্তু সূত্র নিয়ে কথাবার্তা বলেছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা যে নিউটন যে পরন্ত বস্তু সূত্র প্রমাণ করেছেন, কি দিয়ে প্রমাণ করেছিলেন? তিনি গিনি আর পালকের পরীক্ষা দিয়ে কিন্তু প্রমাণ করেছিলেন। এরপর আমাদের গ্রহের গতি নিয়ে একটা যে আমাদের প্রশ্ন আছে যে বিজ্ঞানী টাইকো ব্রে যে আছে, তিনি মঙ্গল গ্রহের গতিপথ প্রথম দেখতে পেরেছিলেন। আর আমাদের বিজ্ঞানী কেপলার কিন্তু 1618 সালে ডেনমার্কের বিজ্ঞানী কেপলার, তিনি যে গ্রহ সম্পর্কীয় গতিসূত্র, এটাকে বলা হয় কেপলারস ল অফ প্ল্যানিমেট্রি মোশন। গ্রহ সম্পর্কিত গতিতত্ত্ব কিন্তু কেপলার দিয়েছে। কেপলারের 3টা সূত্র আছে, এটা আমরা EAT দিয়ে মনে রাখি। ল অফ এলিপস, ল অফ এরিয়া, ল অফ টাইম। তাহলে এলিপস মানে উপবৃত্তের সূত্র, এরিয়া মানে ক্ষেত্রফলের সূত্র, টাইম মানে সময়ের সূত্র। তো উপবৃত্তের সূত্রে বলছে যে সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে যে আমাদের গ্রহগুলা ঘোরে। ক্ষেত্রফল গ্রহ আর সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সময় সূত্রটা পরীক্ষায় আসে যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। প্রতিটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, মানে টি স্কয়ার প্রপোর্শনাল টু a কিউব। সো এটা দিকে প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে যে আমাদের এই সময় সূত্রটা দিয়ে MCQ আসে। কিন্তু মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে বেসিক কথা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে বলা হয় মহাকর্ষ বলা হয়। এই যে ধরো যে তোমার ফোনটা আছে আর তুমি আছো, দুইজনের মধ্যে যে আকর্ষণ, সেটাকে কি বলবো আমরা? মহাকর্ষ বলবো। এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়ে যায়, যে দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী, তাহলে সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। তখন সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। তো যে আমাদের নিউটনের মাথায় কিন্তু আপেল পড়ছিল, সেখান থেকে মহাকর্ষের সূত্রটা আসছে। আর মহাকর্ষের সূত্রটা আমরা কি জানি? F = G(m1m2/d²). সেই সম্পর্কটা দিয়েও কিন্তু আসে যে দূরত্ব বাড়াইলে মহাকর্ষ বল কতটুকু হচ্ছে আমাদের। আর জি যে বড়টা আছে, এটা কি বলে? আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলি। এটা একটা ভ্যালু আছে, ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট। 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। তারপর যে আমাদের জড়তা জিনিসটা কি? বস্তুর ভর পরিমাপটাকে বস্তুর জড়তার পরিমাপ, ঠিক আছে। এখন আসা যাক যে আমাদের জি নিয়ে কথাবার্তা আমরা জানি। এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ যে আছে, অভিকর্ষ ত্বরণটা কি ফিক্সড নাকি চেঞ্জ হয়? অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়। বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণ কিন্তু বিভিন্ন রকম। উচ্চতার ক্রিয়া, উপরে গেলে বা নিচে গেলে অভিকর্ষ ত্বরণ কমে। পৃথিবীর যে কেন্দ্র আছে, ভূকেন্দ্র বা ভূকেন্দ্রে কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণ কত? 0। তারপর যে অক্ষাংশ ক্রিয়া বা আকৃতি ক্রিয়া, দেখা যায় যে আমাদের পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবীর এই একটা অক্ষাংশের জন্য দেখা যায় যে পৃথিবীটা কত, মানে পৃথিবীটা ঘুরতেছে ঘূর্ণন, এবং পৃথিবীটা যে আমাদের বৃত্তাকার, উপবৃত্তাকার বা বৃত্তাকার যাই বলো, পৃথিবীর আকৃতি নিয়ে ডিবেট আছে। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু যে আমাদের জি এর মান বিভিন্ন হয়। এবং যে আমাদের কি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা আহ্নিক গতির ক্রিয়া। তাহলে জি এর উপর 3টা ক্রিয়া আছে, একটা উচ্চতার ক্রিয়া অ্যালটিটিউড ইফেক্ট, অক্ষাংশ ক্রিয়া বা আকৃতি ক্রিয়া ল্যাটিটিউড ইফেক্ট, আর পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা পৃথিবীর আহ্নিক গতির ক্রিয়া। পৃথিবীর বার্ষিক গতির ক্রিয়া নাকি
কিন্তু পৃথিবীর আহ্নিক গতির ক্রিয়ার কারণে কিন্তু আমাদের জিটা চেঞ্জ হচ্ছে। জি এর মান সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। সবচেয়ে কম কোথায়? ভূকেন্দ্রে, যেখানে জি এর মান হচ্ছে আমাদের কত? 0। আমাদের চাঁদে কিন্তু হচ্ছে জি এর মান কম, পৃথিবীর 1/6 হচ্ছে চাঁদের জি এর মান। এখানে একটা ইম্পর্টেন্ট ভ্যালু হচ্ছে যে আমাদের পৃথিবীর 4টাই দিয়ে জি এর মান তোমাদের বইয়ে বলা আছে, এটা মনে রাখবো আমরা। বিধারাম দিয়ে, বি দিয়ে কি বিষুবীয় অঞ্চল, ঢা দিয়ে ঢাকা, র দিয়ে রাজশাহী, ম দিয়ে মেরু। সবচেয়ে বেশি জি এর মান হচ্ছে যে আমাদের মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে জি এর মান আমাদের হচ্ছে বিধারাম, বিষুবীয়, ঢাকা, রাজশাহী, মেরু। তাহলে বিষুবীয় অঞ্চল যে আছে এই জি এর মান 9.780, ঢাকাতে জি এর মান 9.783, রাজশাহীতে জি এর মান 9.790 আর মেরু অঞ্চলে হচ্ছে 9.832। এবং হচ্ছে তার মানে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাবে জি এর মান তত হচ্ছে কি হবে আমাদের? বাড়বে। জি এর মান বাড়লে তার সাথে সম্পর্ক কার আছে? সরল দোলকের। আমরা একটা সূত্র পড়ছি, টি ইকুয়াল টু 2π√L/g। তো জি যত বাড়বে আমাদের সরল দোলকের দোলনকাল তত কি হয়? কমবে। দোলনকাল যত কমে ঘড়ি তত দ্রুত চলে, ঠিক আছে? তো এটা মনে রাখবা যে টি এর মান যত কম ঘড়ি তত দ্রুত চলবে, আর টি এর মান বেশি হলে ঘড়ি কি চলবে? ধীরে চলবে। এই যে পৃথিবীতে জি এর মানটা আমরা 9.81 বলি, এটা আসলে কোথায় নির্ণয় করা হয়েছে? 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে এই জি এর মানটা নির্ণয় করা হয়েছে। পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তনকাল কিন্তু 24 ঘন্টা, ঠিক আছে? তাহলে আমাদের যদি বলি যে কোথায় জি এর মান সবচেয়ে কম, বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, কোথায় জি এর মান সবচেয়ে বেশি, মানে ভূপৃষ্ঠের কোথায় জি এর মান সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে জি এর মান কি আমাদের সবচেয়ে বেশি আমাদের, ঠিক আছে? তারপর আমাদের হচ্ছে যে এখানে মহাকর্ষীয় বিভব, তারপর মহাকর্ষীয় ক্ষেত্র, এগুলার একক মাত্রাগুলো একটু দেখবা, মহাকর্ষীয় সূত্র কোথায় কোথায় প্রয়োগ করা হচ্ছে। এরপরে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র। ভরকেন্দ্র আর ভারকেন্দ্র, ভারকেন্দ্র মানে অভিকর্ষ কেন্দ্র, ভারকেন্দ্র মানে অভিকর্ষ কেন্দ্র, সেন্ট্রাল অফ গ্র্যাভিটি বলা হয়। এটা সুষম দ্বন্দ্ব যে আছে, এই সুষম দ্বন্দ্বের ভারকেন্দ্রটা কোথায় থাকে? ভারকেন্দ্র থাকে মধ্যবিন্দুতে। বৃত্ত বা আংটির ভারকেন্দ্র কোথায় থাকে? কেন্দ্রে থাকে। সামান্তরিকের ক্ষেত্রে ভারকেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র কোথায় থাকে? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে থাকে। বেলন আকৃতির যে বস্তুগুলো অক্ষের মধ্যবিন্দুতে থাকে। ভারকেন্দ্র মানে হচ্ছে বা ভারকেন্দ্র বা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র মানে হচ্ছে যে এই পুরো বস্তুটার ওজন একটা স্পেসিফিক বিন্দুতে বরাবর কিন্তু ক্রিয়া করে, ঠিক আছে? ভরকেন্দ্র আর ভারকেন্দ্রের পার্থক্যটা একটু দেখে নিও। মুক্তিবেগ, মুক্তিবেগ মানে হচ্ছে কোনো বস্তুকে তুমি সর্বনিম্ন যে বেগে মারলে সেটা হচ্ছে পৃথিবীর মায়া ত্যাগ করে একবারে চলে যাবে, তাকে মুক্তিবেগ বলা হয়। মুক্তিবেগ কত বলতে পারবা? 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে মুক্তিবেগ। আর যদি মুক্তিবেগটাকে হচ্ছে যে আমরা মাইলে বলি 7 মাইল পার সেকেন্ড আমরা বলতে পারি মুক্তিবেগকে। আর যদি হচ্ছে যে আমরা মাইল পার আওয়ার বলি 25,000 মাইল পার আওয়ার হচ্ছে আমাদের মুক্তিবেগ। 1 মাইল সমান কত কিলোমিটার? কমেন্ট একটু জানায় যাবা 1 মাইল সমান কত কিলোমিটার। এখন হচ্ছে যে আমাদের এই মুক্তিবেগের একটা হচ্ছে মিনিমাম ভ্যালু বের করা হয়েছে, এটাকে বলে 7.88 কিলোমিটার পার সেকেন্ড। এটা আসলে মুক্তিবেগ স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করছে, সেটা আসছে 7.88 আসছে। তো এখন কোনো কিছুকে যদি তুমি 7.88 এর নিচে মারো, ধরো 7.88 যে আছে তার নিচে তুমি কোনো কিছুকে একটাকে কিক করে পাঠিয়ে দিছো পৃথিবী থেকে, তাইলে যে বিষয়টা হবে যে সেটা হচ্ছে যে পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরে আবার পৃথিবীতে চলে আসবে। কাউকে যদি তুমি 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, তখন সেটা কি হবে? বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে কনভার্ট হবে। আমরা বলি না যে তোর উপর এত রাগ লাগতেছে তোকে একেবারে মানে হচ্ছে কিক মেরে পৃথিবী থেকে বের করে দিব। সো কাউকে বের করতে চাইলে তুমি 7.88 এ মারলে কিন্তু হবে না, মারলে সে হচ্ছে চাঁদ হয়ে যাবে, তখন তুমি যে নিতে আগাবা তার দেখতে পাবো সবসময়। তো কি করতে হবে? 7.88 থেকে বেশি কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশিতে পাঠাতে হবে। 7.88 থেকে 11.2 যদি পাঠাও তাহলে সে উপবৃত্তাকার পথে মানে পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে হচ্ছে পৃথিবী প্রদক্ষিণ করতে থাকবে। সে কিন্তু এখনো পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেনি। পৃথিবীর মায়া ত্যাগ করতে পারলে কত দিতে হবে? 11.2 কিলোমিটার পার সেকেন্ডে মারলে সে পৃথিবীর মায়া ত্যাগ করে অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে যাবে। আর যদি হচ্ছে তুমি 11.2 এর বেশি দাও তাহলে সে পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে। তাহলে দেখো বিষয়টা হচ্ছে 7.88 এর নিচে মারলে উপবৃত্তাকার পথে পৃথিবীতে ঘুরে আবার চলে আসবে। 7.88 এর মারলে বৃত্তাকার পথে পৃথিবীতে ঘুরতে থাকবে। আর 7.88 থেকে মানে ঘুরতে থেকে চাঁদের মতো উপগ্রহে কনভার্ট হবে। তো আসতে পারে চাঁদের মতো উপগ্রহে কনভার্ট করতে চাইলে কতটা আমাদের মারতে হবে? 7.88 থেকে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডে মারো তখন তারা পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তুমি যদি হচ্ছে 11.2 এ মারো অধিবৃত্ত পথে পৃথিবীকে অতিক্রম করে যাবে, 11.2 এর বেশিতে মারলে এটা হচ্ছে পরাবৃত্ত পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলে যাবে। এখন হচ্ছে স্যাটেলাইট নিয়ে কথাবার্তা আছে। আমাদের হচ্ছে যে পার্কিং কক্ষপথ, যদি কোনো হচ্ছে যে ভূ উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা হয় তখন তার কক্ষপথকে পার্কিং কক্ষপথ আমরা বলি। তার কক্ষপথকে কি বলি? পার্কিং কক্ষপথ বলি। তারপর হচ্ছে আমাদের সিনকম স্যাটেলাইট বলতে একটা কথা আছে, সেটা মানে হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন স্যাটেলাইট বলি আমরা। পোলার উপগ্রহ বলতে একটা উপগ্রহ আছে, এটা খুব কম উচ্চতায় ঘোরে। এটা দেখা যায় পৃথিবী থেকে 500 থেকে 800 কিলোমিটার রেঞ্জে এই পোলার উপগ্রহটা ঘোরে এবং উত্তর দক্ষিণে এই উপগ্রহগুলো ঘুরতে থাকে। ভূস্থির উপগ্রহ আছে
কিছু বৈশিষ্ট্য বলা আছে ভূস্থির উপগ্রহ, মনে রাখবা এরা পৃথিবীকে কেন্দ্র করে উপগ্রহটি মানে ভূস্থির উপগ্রহ চাঁদের মতো কাজ করে। পৃথিবীকে কেন্দ্র করে এরা উপগ্রহটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এর আবর্তনকাল পৃথিবীর নিজ অক্ষের আবর্তনকালের সমান 24 ঘন্টা। তারপর হচ্ছে যে উপগ্রহটি কক্ষপথে পৃথিবীর নিরক্ষীয় তলে থাকে। এরা পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পোলার উপগ্রহটা কিন্তু আমরা একটু আগে যে পোলার উপগ্রহের কথা বললাম সেটা কিন্তু আমাদের দেখো উত্তর দক্ষিণ, আর এটা হচ্ছে কি পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। উপগ্রহটির উচ্চতা এবং পরিক্রমণ বেগ কোনটাই উপগ্রহের ভরের উপর নির্ভর করে না। আর নিরক্ষ রেখা থেকে উপগ্রহটির উচ্চতা প্রায় 36,000 কিলোমিটার, তাই না? 36,000 কিলোমিটার এবং 36,000 কিলোমিটার উপরে আছে। তো কোন একটা সিগন্যাল হচ্ছে যে আমার 36,000 × 2 72, কোন একটা সিগন্যাল হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে পাঠাইতে চাও, এখান থেকে সিগন্যালটা এখানে যাবে, তারপর সেখান থেকে এখানে আসবে। তার মানে আমাদের প্রায় হচ্ছে 72,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং অতিক্রম করতে 0.25 বা 1/4 সেকেন্ড সময় লাগে কিন্তু তাদের। সো এই জায়গাগুলো একটু দেখে নিবা, এই জায়গাগুলো ভূস্থির উপগ্রহের ব্যবহারের মধ্যে এই জায়গাগুলো আছে। বইয়ের পেছনে এমসিকিউ থেকে শুরু করে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো দেখবা। এখন আসা যাক পদার্থের ধর্ম। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা চ্যাপ্টার। স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের মধ্যে প্রথমে কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটা পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো কঠিন পদার্থ কাকে বলবো? যার আকার এবং আয়তন আছে তাকে আমরা বলি কঠিন পদার্থ বলি। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে তরল পদার্থ, তরল পদার্থের আয়তন আছে কিন্তু কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে তাকে বলি তরল। আর বায়বীয় পদার্থের মধ্যে আকার আকৃতি কোনোটাই নেই। এটার বেসিক কনসেপ্ট আমরা জানি আন্তঃনৈবিক দূরত্ব, আন্তঃনৈবিক বল। দেখা যায় যে কঠিন পদার্থে আন্তঃনৈবিক আকর্ষণ বলটা বেশি, এই জন্য আন্তঃনৈবিক দূরত্বটা কম। এর পরেরগুলো আন্তঃনৈবিক আকর্ষণ কমতে থাকে, এই জন্য আন্তঃনৈবিক দূরত্ব কি হয়? বাড়তে থাকে। আমাদের হচ্ছে যে এই চ্যাপ্টারটা মূলত স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক মানে কোনো বস্তুকে বল প্রয়োগ করে তার আকৃতি বাঁকাইলাম, বল ছাড়লে আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। এটাকে কি বলি আমরা? এটাকে বেসিক্যালি স্থিতিস্থাপকতা বলি। এখন হচ্ছে যে আমাদের স্থিতিস্থাপকতার ধর্ম সবার থাকে না। কেউ আছে পূর্ণ স্থিতিস্থাপক, যে বাঁকাইলা ছাড়লা আবার আগের অবস্থানে ফিরে আসলো। কেউ আছে দৃঢ় বস্তু, কোনোভাবেই তুমি তাকে বাঁকাইতে পারবে না, একবার বাঁকাইলে তার অবস্থান আর কখনোই আগের মতো হবে না। দৃঢ় বস্তু আছে কাঁচ, ইস্পাত, এদেরকে বাঁকানো যায় না, বাঁকাইলে আর ঠিক করা যায় না। স্থিতিস্থাপক সীমা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তুমি বাঁকাইলে সে আগের অবস্থানে ফিরে আসবে, বাট এর বেশি যদি তুমি ওকে বাঁকায় ফেলো সে কখনোই আর আগের অবস্থানে ফিরে আসবে না। এবং এটাই হচ্ছে যে যেই ভারটা বা যেই ভারটা দেখা যায় স্থিতিস্থাপক সীমা পর্যন্ত একটা বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, তারপর আর সে পূর্ণ স্থিতিস্থাপক থাকে না। এবং দেখা যায় একটা ন্যূনতম ভর, একটা ভরের ক্রিয়া দেখা যায় এটা ছিঁড়ে যেতে পারে, এই স্থিতিস্থাপক সীমা হচ্ছে অতিক্রম করে ফেলতে পারে, তাকে বলি হচ্ছে যে আমরা কি অসহ ভর, যে আর সহ্য করতে পারতেছে না। একটা যে পরিমাণ বল প্রয়োগ করলে সে আর সহ্য করতে পারে না তাকে বলি অসহ পীড়ন বলি। পীড়ন মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা পীড়ন বলি। আর স্থিতিস্থাপকতার ক্লান্তি মানে এটা ধরো তুমি বাঁকায় ছেড়ে দিয়ে এটা আগের অবস্থানে ফিরে আসতে একটু টাইম নিবে সে, এটাকে বলে স্থিতিস্থাপকতার ক্লান্তি বলা হয়। ঠিক আছে। বিকৃতি মানে কি? বিকৃতি মানে বল প্রয়োগ করে ধরো ঘুষি মেরা তুমি আমার মুখ একদম বেঁকাচোকা করে ফেললে, তাহলে বলবো না যে ভাইয়ার চেহারা বিকৃতি হয়ে গেছে। বিকৃতির মধ্যে আছে দৈর্ঘ্য বিকৃতি, কৃন্তন, আকার বা মোচড় বিকৃতি, আর এটা হচ্ছে আয়তন বিকৃতি। ঠিক আছে, ইংরেজিগুলো একটু দেখবা। পীড়ন মানে হচ্ছে স্ট্রেস, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? পীড়ন। তাহলে পীড়নের মাত্রা বলো তো আমাকে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলি, তাহলে পীড়নের একক মাত্রা দুইটা কমেন্টে জানাবা। F/A, F এর একক মাত্রা ডিভাইডেড বাই হচ্ছে যে A মানে ক্ষেত্রফল, মিটার স্কোয়ার বা মাত্রা হিসেবে বললে L স্কোয়ার। তো পীড়নও কিন্তু আমাদের হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আকার কৃন্তন বা মোচড় পীড়ন, আয়তন পীড়ন, 3 ধরনের পীড়নই কিন্তু আছে। হুকের সূত্রটা পরীক্ষায় আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কিসের সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, টমাস ইয়াং যে হচ্ছে যে আমাদের দ্বিচির পরীক্ষা করেছিলেন একটা, এই টমাস ইয়াং এর স্থিতিস্থাপকতার গুণাঙ্ক আছে। এই ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক, এই গুণাঙ্ক রিলেটেড ম্যাথগুলো কিন্তু আসে। এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকের মধ্যে ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, 3টা গুণাঙ্ক আছে। সেখান থেকে ইস্পাত, তামা আর লোহা, এই 3টা জিনিস একটু ভালো করে পড়ে নেবা। ইস্পাত, তামা আর লোহা, এই 3টা দেখবা। আর পানি, পারদ, গ্লিসারিন, এদের তো ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক নেই, এদের জাস্ট আয়তন গুণাঙ্ক রয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আয়তন গুণাঙ্কর আরেক নাম হচ্ছে অসংনম্নতা। আয়তন গুণাঙ্কের আরেক নাম হচ্ছে অসংনম্নতা। আর সংনম্নতা মানে কি? সংনম্নতা মানে হচ্ছে কোনো বস্তুর চারদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটার আয়তন কমে যায়, এটাকে বলা হয় সংনম্নতা। আর আয়তন গুণাঙ্কের আরেক নাম হচ্ছে অসংনম্নতা। ঠিক আছে। তারপর বল ধ্রুবক, স্প্রিং এর সমবায়, এই জায়গাগুলো দরকার হয় না।
পয়জন অনুপাতটা খুব খুব ইম্পর্টেন্ট। পয়জন অনুপাত জিনিসটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে কি বলা হয়? পয়জন অনুপাত। পয়জন অনুপাত হচ্ছে -1 অপেক্ষা বেশি, হাফ অপেক্ষা কম। -1 অপেক্ষা বেশি, হাফ অপেক্ষা কম। তাহলে হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত আসলে আমাদের কি হয়? -1 থেকে 0.5 পর্যন্ত বা হাফ পর্যন্ত হচ্ছে আমাদের পয়জন অনুপাত হয়। কিন্তু পয়জন অনুপাত বেসিক্যালি ঋণাত্মক যায় না, প্রকৃত হচ্ছে 0.2 থেকে 0.4 পয়জন অনুপাত আমাদের হয়। কিন্তু আমাদের বইয়ে যদি হচ্ছে যে আমাদের -1 থেকে আমাদের হাফ পর্যন্ত দেওয়া আছে। পয়জন অনুপাত কিছু কিছু জিনিসে পয়জন অনুপাত জানবা, যেমন হচ্ছে ইস্পাত আর পিতল। এই ইস্পাত এবং পিতল যে আছে, পিতল মানে 60% তামা, পিতল মানে বেসিক্যালি কিন্তু তামা। ইস্পাত এবং পিতলের পয়জন অনুপাত 0.33। লোহা দুই টাইপের আছে, একটা পেটা লোহা, ঢালাই লোহা। পেটা লোহায় 0.28, ঢালাই লোহায় 0.24। এগুলো একবার একটু দেখে যাবা পরীক্ষার হলে, যদি মনে থাকে ভালো, মনে না থাকলে আরও ভালো। আচ্ছা, প্রবাহের মধ্যে দুই ধরনের প্রবাহ আছে, একটাকে বলি কি প্রবাহ, একটাকে বলি হচ্ছে আমরা ধারারেখা প্রবাহ, আর একটাকে বলি হচ্ছে আমরা বিক্ষিপ্ত প্রবাহ। ধারারেখা প্রবাহের মধ্যে আমাদের কি হয়? ধারারেখা প্রবাহ আর বিক্ষিপ্ত প্রবাহ। ধারারেখা প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ স্ট্রিমলাইন মোশন, আরেকটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত প্রবাহ। তো আমাদের বেসিক্যালি হচ্ছে কি, আমাদের সমপ্রবাহ, যেখানে প্রবাহীর বেগ ধ্রুব থাকে। সমপ্রবাহ কখন বলবো? প্রবাহীর বেগ ধ্রুব, সমপ্রবাহ। বেগ ধ্রুব না, অসম প্রবাহ। স্থির প্রবাহ হচ্ছে বেগ সমান, বেগ সব জায়গায় সমান, সর্বত্র। এখানে দুইটা জিনিস মনে রাখবা, এটা পরীক্ষায় ভুল করো, সমপ্রবাহ আর স্থির প্রবাহ। সমপ্রবাহ মানে ইউনিফর্ম মোশন, আর স্থির প্রবাহ মানে স্টেডি মোশন। এই দুইটা প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা ভুল করো সংজ্ঞার মধ্যে। মনে রাখবা, সব সময় বেগ যদি ধ্রুব থাকে, সর্বক্ষণ, সর্বক্ষণ ধ্রুব মানে সমরেখ প্রবাহ, আর সর্বদা সর্বত্র ধ্রুব মানে হচ্ছে স্থির প্রবাহ। তাহলে হচ্ছে তোমাদের বই বলেছে সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব সমপ্রবাহ, আর হচ্ছে সর্বত্র প্রবাহীর বেগ সমান, এটাকে কি বলবো? স্থির প্রবাহ বলবো। ঠিক আছে? তারপর হচ্ছে ধারারেখা প্রবাহ আর হচ্ছে যে আমাদের বিক্ষিপ্ত প্রবাহ, এই দুইটার বৈশিষ্ট্যগুলো একটু চোখ বুলায় যাও তোমরা। সান্দ্রতা জিনিসটা কি? সান্দ্রতা বেসিক্যালি বলতে গেলে আমরা তরলের আঠাত্ব বা প্রবাহীর আঠাত্ব বলতে পারি। সান্দ্রতা যদি আমি বলি, আলকাত্রা তেল দুধ পানি, কার সান্দ্রতা সবচেয়ে বেশি? আলকাত্রা তেল দুধ পানি, কার সান্দ্রতা সবচেয়ে বেশি? আলকাত্রা সবচেয়ে বেশি। আলকাত্রা সবচেয়ে বেশি, তারপর তেল, তারপর দুধ, তারপর পানি। সব পরীক্ষাটা দিতে পারি যে কোনটার দিতে পারে কোনটার সান্দ্রতা হচ্ছে আমাদের কম। আর হচ্ছে যে আমাদের সান্দ্রতা নিয়ে একটা সূত্র আছে, এই সূত্রটাকে মোস্ট প্রবাবলি হচ্ছে নিউটনের সূত্র আছে সান্দ্রতা নিয়ে একটা, আরেকটা কার জানি সান্দ্রতা নিয়ে সূত্র আছে। সান্দ্রতা গুণাঙ্কটা দেখবা, সান্দ্রতা গুণাঙ্কটা হচ্ছে আমাদের হচ্ছে যে কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহ পানির চেয়ে প্রায় 10⁻³ গুণ বেশি। আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1/3, মানে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কিন্তু কমছে। সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, তাহলে দেখো হচ্ছে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কিন্তু হ্রাস পায়, তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কিন্তু হ্রাস পায়। ঠিক আছে? তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কিন্তু হচ্ছে হ্রাস পায়। এটা কার ক্ষেত্রে? তরলের ক্ষেত্রে। আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কি হয়? বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়লে গ্যাসের সান্দ্রতা বাড়ে, কিন্তু তরলের সান্দ্রতা কমে কিন্তু। ঠিক আছে? আর মাছের কিন্তু আমরা ধারারেখা প্রবাহ পাই, আমাদের বডিতেও কিন্তু ধারারেখা প্রবাহ আমাদের বডিতেও রয়েছে। বডিতে কিন্তু বিক্ষিপ্ত প্রবাহ হয় না। যদি বিক্ষিপ্ত প্রবাহ হয়, টার্বুলেন্ট ফ্লো হয়, তখন কিন্তু আমাদের বডিতে সমস্যা হয়। পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি দুইটা কথা আছে। পৃষ্ঠটান মানে হচ্ছে কোনো তরলের পৃষ্ঠে একটা সরলরেখা কল্পনা করলে উক্ত রেখা, মানে পৃষ্ঠটান বলতে বেসিক্যালি তরলের অণুগুলো একে অপরের সাথে টান 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 হয়ে আছে, এটাকে কি বলা হয়? পৃষ্ঠটান বা সারফেস টেনশন বলা হয়। এই পৃষ্ঠটান ধর্মটা কিন্তু শুধুমাত্র তরলে আছে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটান ধর্মটা নাই। পৃষ্ঠটানটা কি করে? তরলটাকে সংকুচিত করার চেষ্টা করে, আর তরল তলের ক্ষেত্রফল বাড়ানোর চেষ্টা করলে পৃষ্ঠটান সেটাকে বাধা দেয়। তাই পৃষ্ঠটানের দুইটা কাজ, একটা হচ্ছে যে তরলটাকে সংকুচিত করার চেষ্টা করে, তরলটাকে কি করে? সংকুচিত করার চেষ্টা করে। আর তরল তলের ক্ষেত্রফল বাড়াইতে যদি তুমি চেষ্টা করো, পৃষ্ঠটান ক্ষেত্রফল বাড়াইতে দেয় না। এই জন্য কোনো কিছু যেগুলোর ক্ষেত্রফল বাড়ে কম, এগুলোর ক্ষেত্রে সারফেস টেনশন হ্রাস করে নিতে হয়, যেটা আমাদের ক্ষেত্রে লাংসের ক্ষেত্রে হয়েছে। লাংসের ক্ষেত্রে কি হয়? সারফেক্টেন্ট রিলিজ হয়ে সারফেস টেনশন হ্রাস করে, যেন হচ্ছে যে আমাদের ঠিক মতো হচ্ছে কি হয়, ক্ষেত্রফলগুলা মানে ক্ষেত্রফল বাড়ানো এবং কমানো যায়। পৃষ্ঠটান হচ্ছে আমাদের দূষিত করলে পৃষ্ঠটান, ধরো তুমি পানির ভেতর তেল দিলে পৃষ্ঠটান কমে যায়, তেল চর্বি এগুলা দিলে। দ্রবীভূত পদার্থ যদি আমাদের জৈব পদার্থ থাকে তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়, অজৈব থাকলে পৃষ্ঠটান কমে। আর তাপমাত্রা বাড়াইলে পৃষ্ঠটান হচ্ছে যে আমাদের তাপমাত্রা বাড়ালে হচ্ছে আমাদের পৃষ্ঠটান হ্রাস পায়। শুধুমাত্র তামা আর ক্যাডমিয়ামের ক্ষেত্রে ভিন্ন, তামা আর ক্যাডমিয়ামের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান বাড়ে।
তরলের উপর কি আছে, যে তরলটা যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো যে জলীয় বাষ্পের সংস্পর্শে পানির পৃষ্ঠটান আর পানির সাথে বায়ুর সংস্পর্শে, মানে বায়ুর সংস্পর্শে পানির পৃষ্ঠটান 17×10⁻³ বায়ুর সংস্পর্শে পানির পৃষ্ঠটান 17×10⁻³ বায়ুর সংস্পর্শে পানির পৃষ্ঠটান হচ্ছে, একটু বসে নেই ঠিক মতো, বায়ুর সংস্পর্শে পানির একটি পৃষ্ঠটান হচ্ছে 72×10⁻³ আর পানির সংস্পর্শ জলীয় বাষ্পের সংস্পর্শে পানির পৃষ্ঠটান হচ্ছে আমাদের 17×10⁻³। তারপর হচ্ছে তরল তলের সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি তড়িতাহিতকরণ, এগুলো বলা আছে। আচ্ছা, সংশক্তি বা সংযুক্তি বল যেটাকে কোহেসিভ ফোর্স বলা হয়, আসঞ্জন বল অ্যাডহেসিভ ফোর্স বলা হয়, আণবিক পাল্লা বা মলিকুলার রেঞ্জ। একই পদার্থের দুইটা অণুর মধ্যে, একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলি সংশক্তি বা সংযুক্তি বল। মানে হচ্ছে ধরো হচ্ছে এই কলমের মধ্যে অনেকগুলো পদার্থ আছে, এই কলমের দুইটা পদার্থের মধ্যে যে আকর্ষণ বল থাকবে, প্লাস্টিকের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল থাকবে তাকে সংযুক্তি বল বলা হয়, আর সংযুক্তি বা হচ্ছে যে আমাদের সংশক্তি বল। আর বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে যেমন হচ্ছে গ্লাসে পানি রাখলা, পানির অণুর সাথে গ্লাসের কাচের অণুর যে আকর্ষণ বল সেটাকে কি বলবো, আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স বলা হবে। আর পৃষ্ঠশক্তি কি, পৃষ্ঠশক্তি জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে কোনো একটি তরল তলের ক্ষেত্রফলের একক বৃদ্ধিতে, মানে কোনো তরল তলের ক্ষেত্রফল তুমি একক বৃদ্ধি করতে চাচ্ছ, তখন যে পরিমাণ কাজ করতে হবে তাকে পৃষ্ঠশক্তি বলে। পৃষ্ঠশক্তির একক মনে রাখবা জুল পার মিটার ইনভার্স 2, বা এটাকে হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1ও বলতে পারো, আর মাত্রা বললে MT ইনভার্স 2। পৃষ্ঠশক্তির বৈশিষ্ট্যগুলো দেখবে, এবং পৃষ্ঠশক্তির ব্যাখ্যা দিয়েছে কিন্তু বিজ্ঞানী ল্যাপ্লাস পৃষ্ঠশক্তির ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, এখানে স্পর্শকোণের একটা বিষয় আছে, সূক্ষ্ম স্পর্শকোণ, স্থূল স্পর্শকোণ। সূক্ষ্ম মানে অ্যাকিউট অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, স্থূল মানে অবটিউস অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। সাধারণ পানি এবং কাচের স্পর্শকোণ কত পরীক্ষায় আসে? সাধারণ পানি এবং কাচের স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি। বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাচের স্পর্শকোণ কত? 0। রূপা এবং পানির স্পর্শকোণ কত? 90। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। পারদার কাচের স্পর্শকোণ কত? 140 ডিগ্রি। তাহলে চারটা জিনিস মনে রাখবা, সাধারণ পানি এবং কাচের স্পর্শকোণ কত? 8 ডিগ্রি। বিশুদ্ধ পানি কথাটা যদি চলে আসে 0 ডিগ্রি চলে আসবে। রূপা এবং পানির স্পর্শকোণ কত? 90 ডিগ্রি। আর এখানে আছে হচ্ছে যে আমাদের পারদ ও কাচের ভেতর স্পর্শকোণ 140 ডিগ্রি। 140 ডিগ্রি মানে কি? স্থূলকোণ, অবটিউস অ্যাঙ্গেল আমাদের, তাই না? এই সূক্ষ্মকোণ হইলে কি হবে আর স্থূলকোণ কইলে কি হবে? সূক্ষ্মকোণ যদি হয় তাহলে হচ্ছে কিন্তু আমাকে দেখতে কেমন হবে, আর স্থূলকোণ হইলে দেখতে আমাদের কেমন হবে, এটা কিন্তু মাথায় রেখো। সূক্ষ্মকোণ হইলে দেখতে কেমন হবে আর স্থূলকোণ হইলে দেখতে কেমন হবে, কমেন্টে জানাবা। যে এই যে ছবি আছে দেখো, এখানে বইয়ের মধ্যে সুন্দর করে ছবি দেওয়া আছে যে স্থূলকোণ আর সূক্ষ্মকোণ কোনটা হইলে হচ্ছে যে আমাদের আকৃতি মানে কোনটা হইলে হচ্ছে যে আমাদের দেখতে কেমন, উত্তল তলটা দেখতে কি, উপর থেকে দেখতে কি উত্তল না অবতল, এটা কমেন্টে জানাবা। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের এখানে আমাদের পৃষ্ঠটানের ব্যবহার আছে। পানির উপর যে পোকামাকড় চলাচল করে এখানে পৃষ্ঠটানের ব্যবহার হয়। সাবানের ফেনা, গাছে পানি পরিবহন, তরলের পৃষ্ঠে সূচের অবস্থান, ছাতার কাপড় বা তাঁবুর মধ্যে দিয়ে পানি প্রবেশ করতে না পারা, সব জায়গায় আমাদের কি পৃষ্ঠটানের কিন্তু ব্যবহার আছে। এই চ্যাপ্টারের MCQ ম্যাথগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। পর্যায়বৃত্তির মধ্যে আমাদের একটা বিষয় আছে যে আমাদের পর্যায়বৃত্তি মানে কি, একটা বস্তু নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পরপর যদি একই স্থানে ফিরে আসে বা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট স্থানকে অতিক্রম করে তখন তাকে পর্যায়বৃত্ত বলে। একটা স্থানিক আর একটা কালিক। ধরো একটা নির্দিষ্ট 5 মিটার পরপর খাম্বাস, স্থানিক পর্যায়ক্রম। এই যে আমার পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর ডোরাকাট আছে, একটা স্থানিক পর্যায়ক্রম। আর কালিক পর্যায়বৃত্তি যে আছে সেটা হচ্ছে আসলে সময়, 60 সেকেন্ড পরপর ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট দিকে আসে। তারপর হচ্ছে যে আমাদের 24 ঘন্টা পরপর ঘন্টার কাঁটা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে বা নির্দিষ্ট জায়গায় ফিরে আসে, এটাকে বলি কালিক পর্যায়ক্রম। সো যেমন পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের 30 দিন লাগে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে 365 দিন, এবার সবই কিন্তু আমাদের কি কালিক পর্যায়ক্রমের মধ্যে পড়ে। তো আমাদের হচ্ছে কালিক পর্যায়ক্রম, সরলসন্ধিত স্পন্দন, এই জিনিসগুলো আমরা দেখেছি। এই চ্যাপ্টার থেকে আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সরল দোলকের সূত্র। সরল দোলকের সূত্র কয়টা? 4টা সূত্র। সরল দোলকের সূত্রকে যদি অ্যাপ্লাই করতে চাই, কোণ কত ডিগ্রি হতে হবে? 4 ডিগ্রি হতে হবে। কেন 4 ডিগ্রি কোণ হতে হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। 4 ডিগ্রি কোণ কেন হইতে হবে? সরল দোলক হইতে গেলে 4 ডিগ্রি কোণের বেশি যদি হয় তখন এই সরল দোলকের যে গতি, এটা সরলরৈখিক গতি থাকবে, এটা বৃত্তাকার গতি হয়ে যাবে। তার মানে সরল দোলকের গতিটা সরলরৈখিক গতি আমাদের। সো 4 ডিগ্রির বেশি হওয়া যাবে না, 1 2 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এর বেশি কিন্তু আমাদের কোণ হতে পারবে না। সরল দোলকের সূত্র আমরা জানি T = 2π√L/g, তাই না? তাহলে T মানে কিসের সূত্র? T মানে হচ্ছে যে আমাদের সমকালের সূত্র। তারপর T = 2π√L/g, তাহলে L মানে কি? দৈর্ঘ্যের সূত্র, G মানে কি? ত্বরণের সূত্র, আর পরেরটা কি? ভরের সূত্র। তাহলে সরল দোলকের সূত্র কিন্তু 4টা, সম্পর্কগুলো আসে কিন্তু আমাদের হচ্ছে যে সরল দোলক মানে পর্যায়কালের সাথে হচ্ছে
পর্যায়কালের সাথে এল মানে কি জানি ছিল সুতার দৈর্ঘ্য, এল মানে ছিল সুতার দৈর্ঘ্য। আমাদের দেখা যায় সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, সুতার কার্যকারী দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, আমাদের হচ্ছে যে আমাদের পর্যায়কাল কত হবে। তারপর হচ্ছে মানে হচ্ছে যে অভিকর্ষ বল 3 গুণ করলাম বা 1/3 করলাম, আমাদের হচ্ছে যে পর্যায়কাল কত হবে। আর মনে রাখবা পর্যায়কাল টি যত বেশি ঘড়ি তত ধীরে চলবে, টি যত কম ঘড়ি তত দ্রুত চলবে, মাথায় রেখো। আরেকটা বিষয় আছে সেকেন্ড দোলক বলতে একটা কথা আছে। সেকেন্ড দোলক মানে কি, যার পর্যায়কাল 2 সেকেন্ড, যার পর্যায়কাল 2 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড দোলকের বিষয়। আর এখান থেকে একটা বিষয় আসে যে হচ্ছে যে ওই দেখবা যে বইয়ের পেছনে খুব সুন্দর করে বলা আছে যে কখন হচ্ছে যে আমাদের বেগ সর্বোচ্চ হবে, কখন বেগ সর্বনিম্ন হবে। যেমন বলা আছে সরলসন্ধিতে স্পন্দনত কণার বেগ মধ্যবিন্দুতে সর্বোচ্চ, সর্বোচ্চ স্মরণে 0, সাম্য অবস্থায় কি হয় সর্বনিম্ন। তো এখান থেকে আসলে খুব বেশি এই চ্যাপ্টার থেকে আসে না। মেইনলি যে চ্যাপ্টারটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গের মধ্যে আমি একদম পেছনে চলে যাই। তরঙ্গের মধ্যে যেই জিনিসটা থেকে প্রশ্ন বারবার আসে সেটা হচ্ছে যে আমাদের যে মূল সুর কি, টনিক কি, স্বরসঙ্গতি কি, সমতান কি, এই জিনিসগুলো আসে। সা রে গা মা পা ধা নি সা, এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে। সা রে গা মা পা ধা নি সা, তাহলে ফার্স্টের সা, পরের সা কি অষ্টক। প্রথম সা যে আছে তার কম্পাঙ্ক 256 হার্জ, যেটাকে আমরা টনিক বা মূল সুর বলি। আর লাস্টের যে সা আছে সেটা হচ্ছে আমাদের 512 হার্জ, যেটাকে হচ্ছে আমরা অষ্টক বলি। তাহলে হচ্ছে যদি আমাদের মূল সুরের দ্বিগুণ যেটা, মূল সুরের দ্বিগুণ যেটা, সেটাকে কি বলে অষ্টক বলা হয়। তাহলে সা রে গা মার মধ্যে কয়টা সুর আছে বলো তো? সা রে গা মা পা ধা নি সা, মোট কয়টা সুর? 8টা সুর আছে। একে কিন্তু সপ্তসুর স্বরগ্রাম বা ডায়াটমিক স্কেলও বলা হয়। সপ্তসুর স্বরগ্রাম বা ডায়াটমিক স্কেলও একে আমরা বলি। তো এখানে আমাদের হচ্ছে যে এইখানে আরও কিছু জিনিস আছে। যদি হচ্ছে যে আমরা দুইটা কম্পাঙ্ক 1:1 পাই সময়ায়ন, 2:1 পেলে অষ্টক, 3:1 পেলে পঞ্চম, তারপর হচ্ছে যে 5:4 হলে গুরুতিষ্টক, 6:5 হলে লঘুতিষ্টক। এটা তোমাদের বই ভুল বলা আছে যে 5:4 গুরুতিষ্টক হবে, আর 6:5 হচ্ছে লঘুতিষ্টক, 3:2 গুরু পঞ্চম, 5:3 গুরু ষষ্ঠক, 8:5 লঘু ষষ্ঠক, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। সুরযুক্ত শব্দ কি? যেটা শুনতে ভালো লাগবে সেটা সুরযুক্ত শব্দ, আর যেটা শুনতে ভালো লাগবে না সেটা সুর বিবর্জিত, নয়েজ বেসিক্যালি। সুর আর স্বর, স মানে আমার নামে স রস্যু র, সুর যে আছে সেখানে একটা কম্পাঙ্ক থাকে, আর স্বর স্বর নিচে ব র, এখানে কি থাকে? একাধিক কম্পাঙ্ক থাকে। মূল সুর কি? মূল সুর হচ্ছে যার কম্পাঙ্ক সর্বনিম্ন তাকে বলি মূল সুর বলি। উপসুর কি? মূল সুরের সাথে আরও যারা থাকবে তারা সবাই উপসুর, বা যেটাকে আমরা বলি ওভারটোন বলি। সেই উপসুরগুলো যারা মূল সুরের সরল গুণিতক তাদেরকে বলি সমমেল বা হারমোনিক বলি। আর যেটা হচ্ছে যেই সমমেল বা হারমোনিকটা মূল সুরের দ্বিগুণ তাকে বলি অষ্টক। ত্রয়ী কাকে বলি? 4:5:6 অনুপাত হলে সেটাকে ত্রয়ী বলি। 4:5:6:8 যদি হয় তাহলে সেটাকে কি বলি আমরা? সেটাকে বলি স্বরসঙ্গতি বা কর্ড। পরীক্ষার মধ্যে আসে যে 4টা কম্পাঙ্ক 4:5:6:8 অনুপাতে আছে তাকে স্বরসঙ্গতি বা কর্ড বলি। সমতান বা হারমোনি, একই সময় অনেকগুলো শব্দ তৈরি হয়েছে এবং তাদের মধ্যে ঐক্যতান সৃষ্টি হয়েছে, তাকে বলি আমরা ঐক্যতান থেকে সমতান বা হারমোনি বলি। আর যদি কতগুলো শব্দ একের পর এক তৈরি হয় এবং হচ্ছে একটা সুরযুক্ত শব্দ সৃষ্টি করে তাহলে তখন সুরমাধুর্য বা মেলোডি বলি। সলো, একটা বাদ্যযন্ত্র বাজতেছে, অনেকগুলো বাদ্যযন্ত্র বাজলে অর্কেস্ট্রা। তো এই জায়গাটা খুব ভালো করে কয়েকবার পড়ে যাও, এখান থেকে একটা প্রশ্ন আমার মনে হয় তোমাদের পরীক্ষায় আসবে। সবচেয়ে বেশি কত হার্জ আমরা শুনতে পারি? 20,000 হার্জ। সর্বনিম্ন কত? 20 হার্জ। তো আমাদের হচ্ছে যে ড্রাম বাজায় না, ড্রাম বাজাইলে কিন্তু 20 হার্জ তৈরি হয়। যারা লো নোটে গায়, চিকুন গলায় গায়, তাদের থেকে আমরা 100 হার্জ শব্দ পাই। হাই নোটে অনেক জোরে চিল্লায় চিল্লায় যারা গায় তাদের থেকে আমরা 1000 হার্জ শব্দ পাই। আর হচ্ছে যারা বাঁশি বাজায়, যারা না বাঁশি খুব বিরক্তিকর শব্দ 10,000 হার্জ, সেটা সর্বোচ্চ শুনতে পারি 20,000 হার্জ, এর বেশি কিন্তু শুনতে পাই না। একটা সুরযুক্ত শব্দের মধ্যে কয়টা কম্পোনেন্ট থাকবে? 3টা। কি কি? শব্দোচ্চতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। এই 3টা জিনিস হচ্ছে আমাদের এটা সুরযুক্ত শব্দের মধ্যে থাকে। আর কোলাহলগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকে না। গুণ বা জাতি জিনিসটা হচ্ছে ধরো একই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ অনেকগুলো বাদ্যযন্ত্র থেকে বের হচ্ছে, বাট তুমি বুঝতে পারতেছো যে এই বাদ্যযন্ত্র থেকে এই শব্দটা আসতেছে। যেমন ধরো পিয়ানোর শব্দ আর হারমোনিয়ামের শব্দ আলাদা করা যায় না? আলাদা করা যায়, কিন্তু দুটার কম্পাঙ্ক সেম হইলেও। আর আমাদের হচ্ছে তীব্রতার এককটা পরীক্ষায় খুব আসে। তীব্রতার একক কিন্তু হচ্ছে কি আমাদের ওয়াট পার মিটার ইনভার্স 2। টানা তারের সূত্র আছে, কিন্তু টানা তারের সূত্র 3টা, দৈর্ঘ্যের সূত্র, টানের সূত্র আর ভরের সূত্র। এটাও মনে রাখবা, সূত্রটা দিয়ে হচ্ছে টানা তার n = 1/2L √T/m। টানা তারের সূত্র কিন্তু পরীক্ষার মধ্যে আসে। একমুখ খোলা নল আর দুই মুখ খোলা নল, এই একমুখ এবং দুই মুখ খোলা নলের মধ্যে কোনটা শ্রুতিমধুর হয়? দুই মুখ খোলা নলটা কিন্তু শ্রুতিমধুর হয়। একমুখ খোলা নলের শব্দ কিন্তু শ্রুতিমধুর হয় না।
এছাড়া যদি আমরা সামনে যাই এই চ্যাপ্টারের সামনে গেলে এই চ্যাপ্টার শুরু হয়েছে কি দিয়ে আমাদের এই চ্যাপ্টারের আমি তো মাঝ থেকে শুরু করলাম এই চ্যাপ্টার শুরু হয়েছে তরঙ্গ তরঙ্গের মধ্যে আর তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তরঙ্গ কারা যারা সমকোণে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারা আর তরঙ্গ আর তরঙ্গ বা এটাকে বলি অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ কি যারা হচ্ছে আমাদের 0 ডিগ্রি কোণে সামনে আগায় যাচ্ছে তারা কি আমাদের 0 ডিগ্রি কোণে আগায় যাচ্ছে যারা তারা হচ্ছে যে আমাদের লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ যারা হচ্ছে সমান্তরালে সামনে এগিয়ে যাচ্ছে তো আর তরঙ্গ এবং হচ্ছে যে লম্বিক তরঙ্গ আর তরঙ্গ মানে শব্দ রিলেটেড যা কিছু হচ্ছে সব হচ্ছে আমাদের লম্বিক তরঙ্গ যেমন হচ্ছে শব্দ বাঁশির সুর ঢোলের বাড়ির শব্দ স্প্রিং মানে হচ্ছে শব্দ আর স্প্রিং এরা সবই হচ্ছে কি লম্বিক তরঙ্গ আর হচ্ছে আলোক তরঙ্গ পানি তরঙ্গ এক্সরে টানাতারের তরঙ্গ এরা কি সবাই এরা সবাই হচ্ছে আর তরঙ্গ আমাদের লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য আর তরঙ্গের বৈশিষ্ট্য একটু ভালো করে অবশ্যই দেখবা লম্বিক তরঙ্গের কী কী বৈশিষ্ট্য আছে আর তরঙ্গের কী কী বৈশিষ্ট্য আছে অগ্রগামী তরঙ্গ যেটা সামনের দিকে আগাচ্ছে সেটা অগ্রগামী তরঙ্গ যেটা একটা নির্দিষ্ট স্থানে রয়ে যাচ্ছে তাকে কি বলবো স্থির তরঙ্গ বলবো অগ্রগামী তরঙ্গ আর স্থির তরঙ্গ এই অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গের মধ্যে হচ্ছে আমাদের তরঙ্গের তীব্রতা কী কী জিনিস উপর ডিপেন্ড করে তীব্রতার একক আমরা একটু আগে বলে আসছি ওয়াট পার মিটার ইনভার্স 2 বা জুল পার সেকেন্ড মিটার ইনভার্স 2 বলতে পারি সবচেয়ে জোরালো শব্দ যেটা আমরা শুনি সেটার বিস্তার হচ্ছে 10⁻⁻5 আর সবচেয়ে ক্ষীণতম যে শব্দটা শুনি তার বিস্তার হচ্ছে 10⁻11 এখন খেয়াল করে দেখো বই ঠিক এখানেই দেখবা বিভিন্ন বিষয়ের উপর তীব্রতার নির্ভরতা যে আমাদের উৎসের কম্পনের বিস্তার উৎসের আকার উৎস থেকে দূরত্ব মাধ্যমের ঘনত্ব মাধ্যমের গতি অন্যান্য বস্তু এটা হচ্ছে যে আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে একটা সূত্র আছে সেই সূত্রটা দিয়ে আমরা মনে রাখি একটা সূত্র আছে সেটা হচ্ছে কি আমাদের সূত্রটা গেল কই সেটা হচ্ছে I is equal to rho v I is equal to 2 rho v rho হচ্ছে ঘনত্ব v বেগ তারপর হচ্ছে যে আমাদের n স্কোয়ার a স্কোয়ার পাই স্কোয়ার এটা পান দিয়ে মনে রাখতে পারো পান পাই a n এ মানে বিস্তার আর n মানে কম্পাঙ্ক তো এই তিনটার স্কোয়ার পানের স্কোয়ার তাহলে রো ভি পানের স্কোয়ার তাহলে আমাদের এই জিনিসগুলোর উপর নির্ভর করে রো ঘনত্ব তার মানে ঘনত্বের সাথে সমানুপাতিক ঘনত্ব যত বাড়বে তীব্রতা তত বাড়বে ভি বেগ যত বাড়বে তীব্রতা তত বাড়বে এ বিস্তার কম্পনের বিস্তার যত বাড়বে আমাদের হচ্ছে তীব্রতা তত বাড়বে উৎসের আকার যত বড় হয় তীব্রতা তত বাড়ে এখন উৎস থেকে তুমি অনেক দূরে দাঁড়ায় আসো এখন চিন্তা করো আমি এখানে কথা বলতেছি তুমি মোবাইলটা এখানে যত দূরে যাবা কি হবে তীব্রতা কমবে তাহলে উৎস থেকে তীব্রতা মানে উৎস থেকে স্রোতের দূরত্ব যত বাড়ে তীব্রতা তত কমে কিন্তু আমাদের ঠিক আছে আচ্ছা উপরিপাতন নীতি মানে হচ্ছে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর পড়লে এখন একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর পড়লে অনেক সময় দুইটা তরঙ্গ মিলে বড় তরঙ্গ তৈরি হয় আবার দুইটা তরঙ্গ মিলা একদম ভ্যানিশ হয়ে যায় তো হচ্ছে যে আমাদের দুইটা তরঙ্গ একে অপরের উপর যদি পড়ে তখন দেখা যায় যে আমাদের এটাকে বেসিক্যালি আমরা ব্যতিচার বলি উপরিপাতনের মধ্যে তখন সেখানে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার আর গঠনমূলক ব্যতিচার এই জিনিসটা দেখতে পাই স্থির তরঙ্গটা কিন্তু আমাদের হচ্ছে গিটারের তারে তৈরি হয় গিটারটা টুম করে একটা বাড়ি দিবা দেখবা কি গিটারের সাউন্ডটা মানে তারটা এই দিকে একবার কম্পিত হয়েছে আবার এদিকে কম্পিত হয়ে তারের কম্পনটা শেষ হয়ে যায় স্থির তরঙ্গ হচ্ছে দুইটা তরঙ্গ একে অপরের উপর পরিপাতন হয়ে যখন শেষ হয়ে যাবে বা একটা নির্দিষ্ট জায়গায় লিমিটেড থাকবে তাকে বলবো স্থির তরঙ্গ বলবো স্থির তরঙ্গ হচ্ছে আমাদের টানা তারের তরঙ্গ গিটারের তরঙ্গ এগুলো সবই কিন্তু আমাদের স্থির তরঙ্গ স্থির তরঙ্গ কিন্তু উৎপন্ন হয়ে বিলুপ্ত হয়ে যায় স্থির তরঙ্গের বৈশিষ্ট্যগুলা দেখবা তারপর হচ্ছে আমাদের মুক্ত কম্পন যে কোনো বস্তু একটা কম্পন থাকবে সেটাকে কি বলবো মুক্ত কম্পন এখন হচ্ছে এই মুক্ত কম্পন আর হচ্ছে যে আরেকটা এই বস্তুটার হচ্ছে যে ধরো এটা বস্তুর একটা কম্পন আছে মুক্ত কম্পন আর এটা হচ্ছে আরেকটা বস্তু সেটার কম্পনের কারণে এই বস্তুটা কম্পিত হওয়া শুরু করলো তখন সেটাকে কি বলবো পরবশ কম্পন আর এই পরবশ কম্পনের ফলে যখন সেটা সর্বোচ্চ বিস্তারে দুলতে থাকবে তখন তাকে বলি অনুনাদ এবং কোনো কিছুকে সর্বোচ্চ বিস্তারে দুলতে দিলে সেটা ভেঙে যাওয়ার পসিবিলিটিস থাকে যেমন বলা হয় যে কোনো আমাদের বাংলাদেশে একমাত্র ঝুলন্ত সেতু কিন্তু হচ্ছে রাঙামাটি আছে সেই রাঙামাটি ঝুলন্ত সেতুর উপর যদি হচ্ছে রাঙামাটিতে যে আর্মিরা আছে তারা যদি মার্চ করে সো এই মার্চটা হচ্ছে এক প্রকার পরবশ কম্পন বস্তুটার একটা মুক্ত কম্পন আছে সো ওই একই পরবশ কম্পনের ফলে পরবশ কম্পন মুক্ত কম্পন মিলে এমনভাবে হচ্ছে সর্বোচ্চ বিস্তারে দুলতে দুলতে কি হবে ব্রিজটাই ভেঙে চলে যাবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের শব্দের তীব্রতা লেভেল এখানে যে বিষয়টা আছে শব্দের তীব্রতা এর একক হচ্ছে ওয়াট পার মিটার ইনভার্স 2 তবে শব্দের তীব্রতা লেভেল এটা হচ্ছে শব্দের তীব্রতার একক শব্দের তীব্রতার আরেকটা এককও আছে ডেসিবেলকে বলা হয় শব্দের তীব্রতার একক বলা হয় কিন্তু আমরা শব্দের তীব্রতার একক কি জানবো আমরা শব্দের তীব্রতার একক কিন্তু হচ্ছে যে আমরা ওয়াট পার মিটার ইনভার্স 2 এটাকেই জানবো শব্দের তীব্রতার একক কি আমাদের শব্দের তীব্রতার একক হচ্ছে আমাদের ওয়াট পার মিটার ইনভার্স 2 ডেসিবেল দিতে যায়ও না এক জায়গায় ডেসিবেল আছে বাট তীব্রতার একক ওয়াট পার মিটার
10^2 দিবা। ডেসিবেলটা বেসিক্যালি তীব্রতার লেভেলের একক, ডেসিবেলটা তীব্রতার লেভেলের একক। এইখানে একটা ছক দেওয়া আছে, এই ছক নিয়ে কিছু বলার নেই, এই ছক 100% ইম্পর্টেন্ট। এই যে আমরা হচ্ছে যে ধরো স্বাভাবিক কথাবার্তা, এটা কত, এটা হচ্ছে 60 ডেসিবেল। তারপর স্বাভাবিকের থেকে আমরা একটু হচ্ছে শ্রেণীকক্ষে একটু আস্তে কথা বলি, টিচারের প্রতি সম্মান রেখে 50 ডেসিবেল। পাশের বন্ধুরা ফিসফিসিয়ে কথা বলি 30 ডেসিবেল। আর ক্লাসরুম থেকে টিচার চলে যায় যখন, ক্লাসরুম থেকে বেরোই যখন, তখন একটু জোরেই কথা বলি, 70 ডেসিবেল হয়ে যায়। মানে স্বাভাবিক 60, স্বাভাবিকের থেকে বেশি 70 ডেসিবেল। সো এটার কথা হচ্ছে রাস্তাঘাটে আমাদের ব্যস্ততম রাস্তা শব্দ, কলকারখানা একটু বাড়বে 90 ডেসিবেল হয়ে যাবে। মাথার উপর দিয়ে জেট প্লেন চলে গেল 100 ডেসিবেল। তোমার হচ্ছে যে যেটা হচ্ছে যে তীব্র বজ্র নিগ্রহ বজ্রপাতের শব্দ, সেটা হবে 110 ডেসিবেল। আর কানে বেদনা সৃষ্টি করবে আমাদের কত, 120 ডেসিবেল। সর্বনিম্ন শ্রাব্য শব্দ কত, আমাদের 0 ডেসিবেল। এখানে আপেক্ষিক তীব্রতা এবং তীব্রতা এই দুইটা যে এই পুরো ছকটা পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে আমাদের বিট বা স্বরকম্প। বিট বা স্বরকম্পটা কি আমাদের যে সমান বা প্রায় সমান তীব্রতা এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট অগ্রগামী দুইটা তরঙ্গ উপরিপাতন হয়েছে, একটা একটার উপর পড়ছে। এই একটা একটা উপর পড়ার ফলে হচ্ছে যে লব্ধি প্রাবল্যের পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি হয়, এটাকে বলা হয় বিট বা স্বরকম্প। আর বিট বা স্বরকম্প যদি 10-এর বেশি হয় তখন কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। এই বিট বা স্বরকম্প ব্যবহার করা হয় কোথায়, সুর শালকার অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয় করা যায়, স্বরকম্পের সাহায্যে খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয় করা যায়, বাদ্যযন্ত্র দিয়ে সুরও কিন্তু নির্ণয় করা যায়। সো আমি মোটামুটি এই চ্যাপ্টারে যা যা লাগবে আমি কিন্তু একটু রিভিউ করে দিয়েছি, এই জিনিসগুলো দেখলেই হয়ে যাবে। এরপর আসা যাক হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। দেখো আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব থেকে ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই চ্যাপ্টারের ম্যাথগুলো দেখবে এবং বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এগুলো তোমরা জানো। বলো তো বয়েলের সূত্রে কি স্থির থাকে, বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। তো পি প্রপোর্শনাল টু আমাদের কি 1/v, পি প্রপোর্শনাল টু 1/v। স্থির তাপমাত্রায় চাপ আমাদের হচ্ছে কি আয়তনের ব্যস্তানুপাতিক। তারপর হচ্ছে যে আমাদের চার্লসের সূত্র, চার্লসের সূত্রে কি স্থির, চার্লসের সূত্রে কিন্তু আমাদের হচ্ছে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, এটা বয়েল দিছে 1662 সালে। চার্লসের সূত্রে কিন্তু আমাদের কি স্থির, চার্লসের সূত্রে হচ্ছে চাপ স্থির, স্থির চাপে আমাদের এই চার্লসের সূত্র হয়। এবং চার্লসের সূত্র ভি প্রপোর্শনাল টু টি, তাহলে আমাদের ভি প্রপোর্শনাল টি মানে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। আর চাপীয় সূত্রটা রেনো দিয়েছে বেসিক্যালি, আবার অনেক সময় গেলুসাকের কথাও বলা হয়। চাপীয় সূত্রতে আমাদের কি স্থির, চাপীয় সূত্রতে চাপ স্থির, আমাদের চাপীয় সূত্রতে আমাদের হচ্ছে তাপমাত্রা স্থির। তাহলে বয়েলের বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে হচ্ছে চাপ স্থির, আর চাপীয় সূত্রে হচ্ছে আমাদের আয়তন স্থির থাকে। তাহলে এখানে ভি আমাদের হচ্ছে পি টি প্রপোর্শনাল টু পি, এবং এদের মিলায় কিন্তু আমাদের PV/T is equal to P1 V1/T1 is equal to P2 V2/T2। এছাড়াও PV is equal to nRT, এখান থেকে কিন্তু আসছে আমাদের। প্রমাণ তাপমাত্রা ও চাপ আমরা STP বলি, তাই না, STP। আর মোলার গ্যাস ধ্রুবক কত, 8.314 জুল পার কেলভিন পার মোল। আর যদি লিটার অ্যাটমসফিয়ার বলি 0.0832 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন মানটা বলি। মৌলিক গ্যাসের শিকার, যেগুলো তোমরা ইয়াতে পড়ছো না, কেমিস্ট্রিতে খুব ভালো করে পড়ছো, যে আদর্শ গ্যাস কাকে বলি, বাস্তব গ্যাস বলি। আদর্শ গ্যাস পৃথিবীতে আছে নাই, হাইড্রোজেন আর হিলিয়ামকে আদর্শ গ্যাস বলি, বেশিরভাগই কিন্তু বাস্তব গ্যাস পৃথিবীতে, তাই না। যারা সব অবস্থায় বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস, যারা বয়েল চার্লসের সূত্র মেনে চলে না তারা কি আমাদের বাস্তব গ্যাস। এরপর আসা যাক হচ্ছে যে আমাদের এখানে গড় মুক্ত পথের নির্ভরশীলতা, তিনটা বিষয়। গড় মুক্ত পথ একক আয়তনে অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক, গড় মুক্ত পথ অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, গড় মুক্ত পথ গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক ও তাপমাত্রার সমানুপাতিক। তারপর হচ্ছে স্বাধীনতার মাত্রা। এই যে আজকে তো 26শে মার্চ স্বাধীনতা দিবস, তো আমি যখন বিএনএমপিসিতে পড়ি তখন একবার ফিজিক্স পরীক্ষায় স্বাধীনতার মাত্রা পরীক্ষায় আসছে না, আমি কনফিউজ পড়ে গেলাম, কত আসছে স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা জিনিসটা আবার কি, মানে ফিজিক্সে স্বাধীনতা আসলো কোথা থেকে, যে বাংলাদেশের স্বাধীনতাতে একমাত্রিক স্বাধীনতা, কয় মাত্রিক স্বাধীনতা আছে। পরবর্তীতে জানতে পারলাম এই স্বাধীনতার মাত্রা বলতে বেসিক্যালি হচ্ছে আমাদের ফিজিক্সের বিষয়, স্বাধীনতার মাত্রা। তো আমাদের স্বাধীনতার মাত্রা আমাদের জানতে হবে, এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 3, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 5, ত্রিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 6। আচ্ছা, সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্প, একটা জায়গায় যতটুকু জলীয় বাষ্প থাকার কথা ততটুকু যদি থাকে সম্পৃক্ত বা স্যাচুরেটেড, যতটুকু থাকার কথা তার কম থাকলে আনস্যাচুরেটেড বলা হয়। সো এটা একটু খুব ভালো করে সম্পৃক্তর বৈশিষ্ট্য এবং অসম্পৃক্তর বৈশিষ্ট্যটা দেখবা, এখনই দেখো ভিডিওটা পজ করে করে সম্পৃক্তর বৈশিষ্ট্য আর অসম্পৃক্তর বৈশিষ্ট্য দেখো, খুব ইম্পর্টেন্ট, আমাদের একদম মনে রাখতে হবে। এই যে এখানে এই ছকটা দেখতে পাচ্ছ না, এই ছকটা, এখানে যে ছকটা আছে এখান থেকে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের চাপ কত, 2 ডিগ্রিতে কত, 6 ডিগ্রিতে কত, তারপর 10 ডিগ্রিতে কত, 20 ডিগ্রিতে কত, 30 ডিগ্রিতে কত, 40 ডিগ্রিতে কত, আর 100 ডিগ্রিতে কত, এই কয়টা তাপমাত্রায় বাষ্পের চাপটা মনে রাখবা। শিশিরাঙ্গ মানে হচ্ছে যে তাপমাত্রায় জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে কিসে কনভার্ট হয়, শিশিরে কনভার্ট হয়, তাকে বলে আমরা, যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে তাকে আমরা বেসিক্যালি শিশিরাঙ্ক বলি। আর্দ্রতা মানে একটা জায়গায় কতটুকু জলীয় বাষ্প আছে, এবং আর্দ্রতার উপর কিন্তু মন মেজাজ, গরম লাগলে মন মেজাজ খারাপ থাকে না,
তো যেমন মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘশূন্য রাত্রি শিশির জমার জন্য সহায়ক, বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়, গরমের দিনে কুকুরকে জিহ্বা বের করে ঘুমায়, ঘামার্ত দেহ থেকে পাখার বাতাস লাগলে আরাম অনুভূত হয়। আর হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে একই তাপমাত্রা অস্বস্তি বেশি লাগে, কারণ কি ওখানে জলীয় বাষ্প বেশি। বেসিক বিষয়টা হচ্ছে তোমার দেহ থেকে পানি জলীয় বাষ্প আকারে বের হবে, চারপাশে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে তোমার দেহ থেকে পানি জলীয় বাষ্প আকারে বের হতে পারবে না, এটাই সমস্যা। তখন কি তোমার বডির ভেতরে পানি থেকে যাবে এবং তোমার গরম লাগবে, কারণ তোমার বডি থেকে পানি জলীয় বাষ্প আকারে বের হলে তখন একটা ল্যাটেন্ট হিট বা সুপ্ততাপ নির্গত হয়, যেটার কারণে আমাদের একটু আরাম লাগে। শিশিরাঙ্ক এবং আর্দ্রতা, আর্দ্রতা মাপার যন্ত্র 4টা, সিক্ত ও শুষ্ক বাল্বের বলের আর্দ্রতা মাপিক যন্ত্র, শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র, রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র, কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। এখন আমরা এই শুষ্ক এবং আর্দ্রতা মাপক যন্ত্র বা যেটাকে আমরা হাইগ্রোমিটার বলি, এখানে ধরো তাপমাত্রা যদি থার্মোমিটার দুইটা পার্ট, থার্মোমিটারের পার্ট যদি কম হয় তাহলে আবহাওয়া আর্দ্র, থার্মোমিটারের পার্ট খুব বেশি হলে আবহাওয়া শুষ্ক। শুষ্ক মানে কি জলীয় বাষ্প বেশি। হঠাৎ যদি কমতে থাকে, আমরা ছোটোবেলায় পড়ছি না যে হঠাৎ বৃষ্টি, ঠিক আছে, হঠাৎ যদি আমাদের হচ্ছে যে হ্রাস পেতে থাকে থার্মোমিটারের পার্ট, তখন বৃষ্টি হয় না, ঝড় হয়। আর হচ্ছে ধীরে ধীরে যদি কমতে থাকে তখন কি বৃষ্টি হয়। তাহলে থার্মোমিটার আমাদের হচ্ছে শুষ্ক আর আর্দ্র বাল্ব যে থার্মোমিটার আছে, সেখানে যদি তুমি দেখো যে আমাদের পার্থক্যটা কম, তখন আর্দ্র, বেশি হইলে সিক্ত বা শুষ্ক, ধীরে ধীরে যদি কমতে থাকে তখন বৃষ্টির সম্ভাবনা আছে, হঠাৎ যদি হ্রাস পায় তখন ঝড় হতে পারে। এখানে গ্লেসারের রাশি বলা আছে, 4 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসারের রাশি কত একটু জাইন, 4 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি আর 37 ডিগ্রি, কয়টা একটু জানবো। এই চ্যাপ্টারের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট পেপার থেকে একটু লাস্টে বলি, দেখো ফার্স্ট পেপার থেকে তোমাদের 10টা বা 11টা প্রশ্ন থাকবে, এর মধ্যে 2 থেকে 3টা ম্যাথ থাকবে আমার ধারণা যেটা, এবং 2 থেকে 3টা প্রশ্ন বইয়ের পেছনে এমসিকিউ থাকবে, 2 থেকে 3টা প্রশ্ন হচ্ছে যে তোমার যা ক্লাসে বললাম সেখান থেকে থাকবে। সো মোটামুটি ফার্স্ট পেপারে যা আসবে তোমার কমন আসবে। ফিজিক্স 20টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন সর্বোচ্চ এমন প্রশ্ন আসবে যেটা তুমি হয়তো পারো না, বাকি 18টা প্রশ্ন তোমাকে অবশ্যই দাগাইতে হবে এবং ঠান্ডা মাথায় দাগাবা। যেভাবে বললাম ফার্স্ট পেপারটা সেভাবে পড়ে ফেলো সুন্দর করে, তাহলে দেখবা যে ফার্স্ট পেপারে তোমার কোনো কিছুই আর বাকি নাই, তুমি ফার্স্ট পেপার এক্সামে ভালো করছো। কালকে আমরা রসায়ন ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো, কালকে সন্ধ্যা 6টা বাজে ইনশাল্লাহ রসায়ন ফার্স্ট পেপারের উপরে একটা ভিডিওই 1.5 ঘন্টা লাগুক, যতক্ষণ লাগুক আমরা একটু রিভিউ করবো, ঠিক আছে। রিভিউ ক্লাস মানে সব এখান থেকে আসবে এরকম কিছু না, আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলো তোমার জানা উচিত, জানলে তোমার কনফিডেন্স বাড়বে, সেগুলো নিয়ে আমি কথা বলেছি। থ্যাংক ইউ অল, আশা করি তোমরা উপকৃত হচ্ছ। যারা এই 2টা ভিডিও দেখে একবার ফিজিক্স বইটা রিভিশন দিয়ে ফেলেছো আমার সাথে 2 ঘন্টায় বা 1.5 ঘন্টায়, তারা একটু আমাকে জানাবা, ভাল লাগবে।